আচ্ছা, কেউ যদি আপনাকে বলে আমাকে দিয়ে দিতে, আপনি কি আমাকে তাকে দিয়ে দিবেন? আরহাম ভুরুকুসকে বলল, হোয়াট? কখনো না। এই বিচ্ছেদ শুধু আমার, শুধু আমার। দরকার পড়লে নিজ হাতে হত্যা করব, তাও এই নোবাকে কারো হতে দেব না। নুবা হতভম্ব হয়ে বলল, আপনি কি আমাকে মেরে ফেলার কথা বলছেন? হুম। তুমি আমার না হলে আমি কি কারো হতে দেব? জানে মেরে ফেলবো। হাত ছাড়ুন। আগে উত্তর দে, ওর সাথে তোর এত কি? সেদিনও দেখেছি তোকে জড়িয়ে ধরে আছে, আর তুই সাই দিচ্ছিস। ওর সাথে কিসের সম্পর্ক তোর? কেন জড়িয়ে ধরবে তোকে? কেন কাছে আসবে? আমাকে তো কখনো আসতে দিসনি। নুবা হাত ঝাড়া মেরে ছাড়িয়ে নিল। আরাফ তেড়ে এসে নুবার বাহু চেপে ধরল। নুবা চেঁচিয়ে উঠল। অসভ্য লোক, ছাড়ুন। আরাফ ছাড়ল না, বরং নুবার বাহু ঝুঁকিয়ে বলল, তোর যদি ওর সাথে কোনো সম্পর্ক থেকেও থাকে, তাহলে কেন কাছে আসতে দিবি তুই? যখন 1-2 বছর লাগিয়ে আমরা প্রেম করেছি, তখন তো হাতটাও ধরতে দিসনি। তাহলে ওকে কেন জড়িয়ে ধরতে দিবি? কেন? তোর দোষে তুই আমাকে হারিয়েছিস। নুবা ফুপিয়ে উঠে বলল, অতীত ভুলে গেছি আমি। আর আমি আপনাকেও চাই না। বিয়ে করেছেন, সুখে থাকুন। কেন আমার পেছনে লেগে আছেন? কি ক্ষতি করেছি আপনার? বরং এত কিছু হওয়ার পরও কাউকে কিচ্ছু বলিনি। আরাফ রেগে ঠাস করে নুবাকে একটা থাপ্পড় বসিয়ে দিল। ছাদের দরজায় দাঁড়িয়ে থাকা হাজেরা সেই শব্দ শুনে কেঁপে উঠল। বুকটা ভারী হয়ে আসলো তার। আরাফ নুবাকে থাপ্পড় মেরে তার গাল চেপে ধরে বলল, বেশ সাহস হচ্ছে তুমি? একজনকে কাবু করতে পারোনি, তাই আবার এক বাচ্চার বাপের পেছনে পড়েছ? লজ্জা লাগে না তোর? আমার সাথে প্রেম করে এখন আমার বড় ভাইয়ের পেছনে পড়েছিস, হ্যাঁ? মাগি বানা শুরু করেছো তুমি, হ্যাঁ? এত শখ এই বাড়ির বউ হওয়ার যে এখন আমার ভাইয়ের পেছনে পড়েছো? খান কি? আরাফের গালিতে নুবার গা গুলিয়ে আসলো। নুবা ক্লান্ত হয়ে গেল সবকিছু থেকে। আরাফ নুবার গাল আরো শক্ত করে ধরে বলল, কি করে হাত করেছিস আরামকে? শরীর দিয়ে, হ্যাঁ? আমি যখন বলছিলাম তখন তো একদম সতী সাবিত্রী সেজেছিলি। এখন কি করছিস তুই? হ্যাঁ, তোর যোগ্যতা আছে এই বাড়ির বউ হওয়ার? তোর মতো নিচের সাথে যে প্রেম করেছি, এটাই তো তোর কপাল। কিন্তু তোর সাহস আমাকে না পেয়ে এখন আমার বাইকে পড়িয়েছিস, হ্যাঁ? তাহলে আমাকেও খুশি করে দে। আর কিছু লাগবো না তোর। কয়বার বলেছি আমি? নুবা কাপড় ফেলে ক্লান্ত দুই হাত দিয়ে সরানোর চেষ্টা করলো, তবে পারল না। নুবার চোখ দিয়ে টুপটাপ ঝরে পড়া পানিগুলো আরাফের হাতে যেয়ে লাগলো। তবু মায়া হলো না তার। নুবা বিড়বিড় করে বলল, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। তুই আমাকে শুধু ব্যবহার করতে চেয়েছিলি, তবে আমি যাকে সব উজাড় করে দিয়েছি সে আমাকে স্বীকৃতি দিতে চায়। তোর মতো কাপুরুষ না। এই নোবা তোর মুখে থুতু দেয়। তোর মতো মানুষকে মনেও রাখিনি। এই নোবাইরা রহমান শুধু বাকি কথা বলার আগেই আরাফ নুবাকে ধাক্কা দিয়ে ছাদের ফেলে দিল। নুবা মৃদু ব্যথায় আর্তনাদ করে উঠল। আরাফ নুবার চুল টেনে ধরে বলল, এই নুবার শরীরের প্রথম স্পর্শ শুধু এই আরাফের হবে। তোকে আমার লাগবে। এত কষ্ট করে তোকে ছেড়ে দিব তুই ভাবলি কি করে? আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছি। নুবা শব্দ করে হেসে উঠল, বলল, সেগুড়ে বালি তোর। এই নোবাকে ছোঁয়ার আগে তুই তোর ভাইয়ের থেকে অনুমতি নিয়ে নিস, না হলে তোর হাত পা একটাও সহি সালামতে থাকবে না। দেখবো কি করে ও। বরং আরামই তোকে ছুড়ে ফেলবে আমার কাছে। সেই ব্যবস্থা করব খুব শীঘ্রই। নুবা দাঁতে দাঁত চেপে বলল, আরহাম যদি আমাকে তোর কাছে ছুঁড়ে ফেলে, বিশ্বাস কর এই নোবাইরা নিজ ইচ্ছায় তোকে নিজের সব উজাড় করে দেবে। ওয়াদা করছিস? নুবা আরাফের চোখের দিকে তাকিয়ে বলল, আমার জবান তোর মতো কুত্তার জবান না যে মুখ চুয়াবো। সেই ঘটনার কথা ভেবেই হাজেরার চোখ ভিজে উঠল। এত কিছু শোনার পরেও সে কিচ্ছু বলতে পারেনি। নিজের মেয়ের প্রতি অবিচার দেখেও মুখ খুলতে পারেনি। তবে সে বুঝেছিল আগে নুবার আর আরাফের সম্পর্ক ছিল, আর বর্তমানে আরহামের সাথে নুবার কিছু একটা চলছে। হাজেরা কিছুতেই মেনে নিতে পারছিল না আরাফের এই ব্যবহার আর আরহামের বিষয়টা। কিন্তু সে চুপ ছিল শুধু একটা কারণে, এই বাড়িতে এইসব জানাজানি হলে অশান্তি লাগবে। আরাফ মাত্র বিয়ে করেছে, ঈশিতার সাথে ঝামেলা হবে। আরহাম ঘাড় তাড়া কখনোই ছেড়ে কথা বলবে না। হাজেরার এই বাড়ির মানুষের সাথে সম্পর্ক নষ্ট হবে। হাজেরা শুধু নীরব থেকে ভেবেছিল
নুবাকে এই বাড়ি থেকে দূরে সরিয়ে দিবে, ভালো একটা ছেলের হাতে তুলে দিবে তাকে। তারপর নিজে ঠেলাগুতো খেয়ে বেঁচে থাকলেও সমস্যা নেই, কিছুতেই সে তার মেয়েকে এই বাড়িতে রাখবে না। এই দুই জানোয়ারের চোখই তার নিষ্পাপ মেয়ের উপর। যেই ফুলটাকে হাজেরা নিজ হাতে মানুষ করেছে, সেই ফুলটাকে ওরা ছিঁড়ে ফেলবে। তা হতে দিবে না হাজেরা। শুধু কোনো ঝামেলা ছাড়া মেয়েটাকে বিদায় করতে চায় হাজেরা। না, আরহামকে চায় সে, তার মেয়ের জীবনে না আরাফকে। আরহামের সাথে কোনো সম্পর্ক হলেও এই আরাফের জন্য তা টিকবে না। আর আরহামের মতো মানুষের সাথে নুবার কোনো সম্পর্ক হাজেরা মেনেও নেবে না। তার উপর আরাফ যেই ভাষাগুলো দিল, সাথে তার মেয়েকে আর ভাবতে পারল না হাজেরা। বর্তমানে এই বাড়িটাই নুবার জন্য নরক। এখন থেকে মেয়েকে সরিয়ে দিবে সে। সে শুধু এতটুকু ভেবেছে, কোনো ঝামেলা অশান্তির সম্পর্ক নষ্ট ব্যতীত নুবাকে বিয়ে দিয়ে এই স্থান থেকে সারা জীবনের জন্য সরিয়ে দিবে হাজেরা। মেয়েকে বিয়ে দিয়ে বলে দেবে এই বাড়িতে আর কোনোদিনও পাড়া না দিতে, কিছুতেই এই নরকে থাকতে দিবে না তাকে। এই উপায় ব্যতীত সে আর কোনো উপায় দেখছে না। আজ দুপুরে একটু ঘুমিয়েছে নুবা, আয়রাও ঘুমাচ্ছে। বিশেষ করে আয়রাকে ঘুম পাড়াতে যেয়ে নুবা নিজেই ঘুমিয়ে গেছে। হাজেরা ওই ঘটনার পর থেকে একদম চুপ হয়ে গেছে, শুধু মনে মনে একটা কথাই আড়াচ্ছে সে, মেয়েটাকে যত তাড়াতাড়ি পারে বিদায় করবে। আমিনা বেগম হাজেরাকে এরকম মন মরা দেখে মৃদু কণ্ঠে বলল, কি হয়েছে হাজেরা, ইদানিং চুপচাপ? শরীর খারাপ নাকি? হাজেরা পেঁয়াজ কাটতে কাটতে বলল, না আপা, এমনি। ও আচ্ছা, তাড়াতাড়ি করো, একটু পরে আবার বাজারে যেতে হবে। আরহাম আশেপাশে তাকিয়ে নুবাদের রুমে প্রবেশ করলো। পরপর নজরে পড়ল নুবা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। অনেকটা চাপা গরম পড়ায় ফ্যানের বাতাসেও মুখে ঘাম জমেছে। পাশে আয়রা শুয়ে আছে, তারও অবস্থা একই। মা মেয়ে একসাথে পাগলের মতো শুয়ে আছে। আরহাম এগিয়ে যেয়ে পাশে বসলো। নুবা সোজা হয়ে শুয়ে আছে, হাত দুটো বালিশের উপরে, এক পা সোজা তো আর এক পা বাঁকানো। বুকে ওড়না নেই, ঘামের তাড়নায় মুখে ছোট ছোট চুল আটকে আছে। আরহাম মৃদু হেসে মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। পরপর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে বলল, এত এলোমেলো হয়ে ঘুমিয়ে আছেন, আপনি জানতেন না আমি আসব? যদি আপনার ব্যক্তিগত মানুষটি বেসামাল হয়ে যায়, বেলাগাম হয়ে যায়, এলোমেলো হয়, তবে তবে কি করে বাঁচাবেন নিজেকে? হঠাৎ নিঃশ্বাস আটকে আসায় নুবা ভুরু কুঁচকে নড়ে উঠল। আরহাম সরে আসলো। কিছু সরে আসতে যেয়েও সরতে পারল না সে। নিজ অজান্তেই নুবার ভাঁজ পড়া গলায় আনন্দ ডুবিয়ে দিল। হালকা দাড়ির খোঁচায় নুবা মুখ দিয়ে বিরক্তিকর শব্দ বের করল। আরহাম হেলিয়ে হাসল। আরহাম কিছু সময়ের জন্য নিজের ভেতর থেকে হারিয়ে গেল। পরপর নিজের বৈধ সম্পত্তি লুফে নিতে বেসামাল হয়ে পড়ল। প্রথমে গলা, তারপর নিজ অজান্তেই বক্ষ যুগল। অতঃপর নুবার বালিশের ওপর রাখা দুই হাত আঁকড়ে ধরল। আরহামের নিঃশ্বাস ভারী হলো। হঠাৎ অনাকাঙ্ক্ষিত অংশে কারো অনাবরত বিচরণ পেয়ে নুবা টিপ টিপ করে তাকালো। ভাবলো হয়তোবা আয়রা। নিঃশ্বাস আটকে আসলো তার। ঘুমের ভেতরে চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আবারও চোখ বন্ধ করতে নিলে মৃদু ব্যথায় অতিষ্ঠ হলো সে। তার ঠোঁট দুটো ফুলে উঠল। মিনিটখানিক পার হতেই নুবার কাঁচা ঘুম ভেঙে গেল আলতো করে। ঝাপসা চোখে আরহামের কাণ্ড দেখল সে। ঘুমের ভেতর তার কাছে মনে হলো সব শেষ। নুবা ফুঁপিয়ে কেঁদে উঠল। এমন ক্লান্ত সে নড়াচড়া করবে সেই শক্তিটুকু নেই। হঠাৎ নুবার কান্নার শব্দ পেয়ে আরহামের হুঁশ ফিরল। নুবার হাত ছেড়ে দিয়ে মুখ তুলে তার বিকৃত মুখের দিকে তাকালো। আরহামকে সরে যেতে দেখে নুবা ঘুমের ঘোরে আরো কেঁদে উঠে বলল, ধোঁকাবাজ, শয়তান! হঠাৎ এরকম শব্দে আরহাম অবাক হয়ে নুবার গালে হাত রেখে শুধালো। হোয়াট হ্যাপেন্ড? কান্না করছো কেন? নুবা নাক টেনে কেঁদে উঠল। আরহাম না পেরে নুবাকে টেনে তুলে মৃদু কণ্ঠে শুধালো। নোবা, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছ? নুবা ঘুম ঘুম চোখে আরহামের বুকে থাপ্পড় লাগিয়ে দিল। ভাঙা কণ্ঠে বলল, আপনি বড় খারাপ স্বপ্ন। আপনাকে বলেছিলাম ধৈর্য ধরতে, আপনি এভাবে আমার সব শেষ করে দিলেন। আপনাকে কত বিশ্বাস করেছিলাম আমি, ধোঁকাবাজ! নিশ্চয়ই এবার আমাকে ছেড়ে দিবেন। আরহাম নুবার কথা আর কণ্ঠ শুনে টের পেল কাঁচা ঘুম ভাঙার উল্টা পাল্টা দেখছে এই মেয়ে। আরহাম নুবার গালে আলতো থাপ্পড় মেরে বলল, কি করলাম আবার? কান্না থামাও।
কিছুই তো করিনি। এই মেয়ে, ছাড়ুন, ছুবেন না আমায়। আম্মু। আরহাম ভুরুকুসকে বলল। আরে মহিলা, চোখ খোল। কি উল্টাপাল্টা ভাবছিস? নুবা কুঁচকে থাকা চোখ খুলল, তবে হঠাৎ চোখে আলো পড়ায় আবার কুঁচকে নিল। নুবার চোখ জ্বলছে, এভাবে কাঁচা ঘুম ভেঙে যাওয়া, তার উপর অনেকদিন পর দুপুরে ঘুমিয়েছে সে, তাই মাতলা মাতলা লাগছে তার। বুঝতেও পারছে না এখন কয়টা বাজে। তার কাছে মনে হচ্ছে রাত হয়েছে। নুবা বারবার নাক টানছিল। আরহাম না পেরে নুবাকে বুকের সাথে জড়িয়ে নিল, মাথায় হাত বুলিয়ে বলল। আচ্ছা, আর টাচ করবো না। তো কান্না করো না। সরি তো। ঘুমের নেশা কেটে যেতেই নুবা শান্ত হয়ে গেল। দুই চোখ কচলে আরহামের বুকে পড়ে রইল। পরপর বিড়বিড় করে বলল। আমাকে বিয়ে করবেন কবে? নুবার প্রশ্নে আরহাম নুবার মাথায় চুমু খেয়ে বলল। তুমি যদি বলো এখন, তবে এখনই করব। নুবা আরহামের শার্টের বোতাম খুলে বলল। আমি চাই আমার আম্মু এই সম্পর্কে রাজি হোক, বাসার সবাই খুশি থাকুক, অনেক বড় করে অনুষ্ঠান হোক, আর আপনার নোবা লাল টুকটুকে বউ সাজুক, পুরো ভরা বাড়ির সামনে আপনাকে কবুল করুক, আর আপনি তাকে স্বীকৃতি দেন। আরহাম নুবার গালে হাত বুলিয়ে বলল। তাহলে একটু সময় দাও, তোমার আম্মাকে রাজি করাই। তারপর বড় কোনো অনুষ্ঠান করে তোমাকে স্বীকৃতি দেব, সবার সামনে, কোনো লুকোচুরি নেই। আরহামের কথায় নুবা সন্তুষ্ট হলো। দুই হাত দিয়ে জাপটে জড়িয়ে ধরল তাকে। আবেগে প্রফুল্ল হয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল নুবার। নুবা কাতর কণ্ঠে বলল। আচ্ছা, কেউ যদি আপনাকে বলে আমাকে দিয়ে দিতে, আপনি কি আমাকে তাকে দিয়ে দিবেন? আরহাম ভুরুকুসকে বলল। হোয়াট? কখনো না। এই বিচ্ছেদ শুধু আমার, শুধু আমার। দরকার পড়লে নিজ হাতে হত্যা করব, তাও এই নোবাকে কারো হতে দেব না। নুবা হতভম্ব হয়ে বলল। আপনি কি আমাকে মেরে ফেলার কথা বলছেন? হুম, তুমি আমার না হলে আমি কি কারো হতে দেব? জানে মেরে ফেলবো। নুবা মাথা উঁচু করে আরহামের দিকে তাকিয়ে বলল। তাই বলে আমাকে মেরে ফেলবেন? আরহাম নুবার চোখের পাতায় চুমু খেয়ে বলল। আমি আরহাম শাহরিয়ার মির্জা আজ একটা কথা বলে রাখছি। এই নবু যদি আমার না হয়, তবে ট্রাস্ট মি, এই নবুকে দুনিয়া থেকে সরিয়ে ফেলবো, তো অন্য কারো হতে দেব না। আর যদি মাঝখানে কেউ আসে, তাহলে তাকেও শেষ করব। নুবা ফিক করে হেসে ফেলল আর বলল। আমাকে মারতে বুক কাঁপবে না আপনার? একটুও না, ডিরেক্ট বুকে ছুরি ঠুকে দেব। নুবা আরহামের মাথা গুজে বিড়বিড় করে বলল। ধরুন আপনার রক্তের কেউ বা খুব কাছের কোনো বন্ধু আমাকে কেড়ে নিতে চাইলো, আই মিন কেড়ে নিতে না, জাস্ট এক রাত কাটাতে চাইলো, আপনি কি আমাকে দিয়ে দিবেন, যেখানে আমার কোনো দোষ নেই? কি করবেন আপনি? আরহাম হঠাৎ এমন কথায় ক্ষিপ্ত হলো। নুবার ঠোঁট দুই আঙুল দিয়ে চেপে ধরে বলল। এত বিচ্ছিরি চিন্তা ভাবনা মাথায় আসে কি করে তোর? কার সাহস হবে জবান দিয়ে কথা বলার? টুটি টেনে ছিঁড়ে ফেলবো, একদম জমিনের 10 হাত নিচে গেঁথে রাখবো। নুবা আরহামের হাত ছাড়িয়ে নিয়ে আবার তার বুকে মুখ গুজে 2 ফোঁটা চোখের পানি ফেলল। হয়তোবা কোনোদিন এমন হলে আরহাম কিছুই করবে না, কারণ তার ভাই তো, কি আর করবে। নুবা কিছু সময় চুপ করে মৃদু কণ্ঠে বলল। এত ফিল্মি ডায়লগ কোথা থেকে শিখলেন? হুম হুম। আরহাম নুবার কপালে টুকা দিয়ে শুধালো। সময় হলে দেখবে কোথা থেকে শিখেছি। যখন পিঠের চেয়ে আমরা আলাদা করব, তখন বুঝবে। নুবা ভুরুকুসকে বলল। এভাবে ভয় দেখালে কিন্তু আপনাকে বিয়ে করব না। ও তাই নাকি? তাহলে কাকে করবে? আয়রার পাপাকে করব, ওর পাপা অনেক ভালো, আপনার মতো খরচ না। আর এর বাবা একটা মিষ্টি চাইছে, দিয়ে দাও, তবে খুশি হবে। নুবা খিলখিল করে হেসে বলল। উফ, একটু আগে পচে কাজ করেছে সে, এখন আর দেওয়া যাবে না। একটা দিলেই সারাদিন আর জ্বালাতন করবে না। আরহামের কথার ভিতরে নুবা টের পেল রুমের দিকে কেউ আসছে। পায়ের শব্দ শুনেই নুবা বুঝে ফেলল তার মা আসছে। নুবা চোখ বড় বড় করে আরহামের দিকে তাকিয়ে বলল। আম্মু আসছে। আরহাম ভুরুকুসকে বলল। হোয়াট? আসার সময় পেলো না? অসহ্য। আরে কথা না বলে কোথাও লুকান। আরহাম কপাল চাপড়ালো, কি দিনকাল চলে আসছে, এই বয়সে এসে চিপা চাপায় লুকাতে হচ্ছে। আরহাম সরে গেল, তবে আবার ফিরে আসলো। পরপর নুবার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। নুবা হতভম্ব হয়ে গেল, এই সময়েও মন মর্জি করলো, অসভ্য লোক। নুবা আরহামকে তাড়াতাড়ি আলনার পেছনে লুকাতে বলল।
পিছন দিয়ে অনেক জায়গা ফাঁকা। লম্বা আর শরীর স্বাস্থ্য ভালো হলে প্রেম করা ঠিক না, কারণ ছোটখাটো জায়গায় লুকানো যায় না। লম্বা মাথা বের হয়ে থাকে। আরহাম নাকে মুখে ওদিকে যেয়ে লুকিয়ে গেল, কিন্তু সে বুঝতে পারল না কেন লুকাবে সে। বললেই তো হয় আয়রাকে নিতে এসেছি, কিন্তু নুবা চায় না তার মা আরহামকে এই রুমে দেখুক, কারণ দেখলেই বকাবকি আর প্রশ্ন শুরু করবে। হাজেরা রুমে প্রবেশ করলো। এসেই রুমের অবস্থা দেখে কেমন কেকিয়ে উঠে বলল, ঘরটার কি অবস্থা! উঠে কি একটু গুছানো যায় না? সারা দিন এই বাচ্চাটাকে নিয়ে পড়ে থাকিস। নুবা শুকনো ঢোক গিলে বলল। এভাবে বলছো কেন মা? গোছাই না নাকি? হাজেরা ধমক দিয়ে বলল, গোছাস তো, কিন্তু যখন আমি বলি চোখে দেখে কিছু করিস তুই, আর এখন এই একটা পেয়েছিস, সারা দিন ওর পিছনে। নুবা চোখ টিপ টিপ করে বলল। দেখো, ওকে নিয়ে কিচ্ছু বলো না। হাজেরা রেগে বলল, কেন? বললে কি করবি তুই? এসব নিয়ে বসে থাকবি না নুবা, কাম কাজ শেখ, পরের ঘরে দিতে হবে তো। নুবা মাথা নিচু করে বলল, আস্তে আস্তে সব শিখে নেব। আস্তে আস্তে শিখতে হবে কেন? মায়ের হাতে হাতে একটু এগিয়ে দিলে হয়টা কি শুনি? সারা দিন একে নিয়ে পড়ে থাকিস। নুবা চুপ করে রইল। হাজেরা ঘর ঝাড়ু হাতে নিয়ে বলল, সকালের বাসি ঘরটা পড়ে আছে, এগুলো চোখে দেখবে না। যে মা করেনি, আমি একটু করে দিই না, সারা দিন উটকো ঝামেলা নিয়ে বসে থাকো। বলেই হাজেরা ঘর ঝাড়ু দিতে শুরু করলো। পরপর সে আলনার কাছে চলে গেল। নুবার নিঃশ্বাস আটকে আসলো, কিন্তু ভাগ্যক্রমে হাজেরা আজ আলনার পেছনে ঝাড়ু দিল না। নুবা যেন নিজের নিঃশ্বাস ফিরে পেল। ঝাড়ু দেওয়া শেষ করে হাজেরা মেয়ের দিকে তাকিয়ে বললেন, এটাকে রুমে দিয়ে সারা দিন তোর কাছে কি নুবা মাথা নিচু করে মিনমিন করে বলল। ভালো লাগে মা, এমনি বলো না। পরপর হঠাৎ করে নুবা একটা ঝাড়ুর বাড়ি খেলো। নুবা হতভম্ব হয়ে মায়ের দিকে তাকালো, অবাক হয়ে বলল। আম্মু, হাজেরা রাগী কণ্ঠে বলল, কি আম্মু? হ্যাঁ কি? ঝাড়ু দিয়ে দেওয়ার বেশি দরকার ছিল। হাজেরা রাগী চোখে নুবার দিকে তাকিয়ে বলল, ওই ছেলের নাম কি? কি যেন? এই ওর বাপের থেকে দূরে থাকবি। যদি উল্টো পাল্টা কিছু করেছিস তবে বিশ্বাস কর আমি কিচ্ছু বলবো না, শুধু গলায় ফাঁস দিয়ে ঝুলবো আমি। মনে রাখিস, তোর মা আগে নাকি ওই 2 দিনের ছেলে? নুবা শুকনো ঢোক গিলল। ইদানিং আরহামকে দেখতেই পারে না হাজেরা, তার উপর আরাফকে নিয়ে বেশ কথা বলে, তিক্ত কথা বলে হাজেরা। নুবা শুধু শুকনো ঢোক গিলে মিনমিন করে বলল। কি হয়েছে মা, এমন কথা বলছো কেন? হাজেরা হাত থেকে ঝাড়ু রেখে বলল, তুই শুধু ভেবে রাখ, মা নাকি পরপুরুষ, এতটুকুই বললাম, বাকিটা তুই পড়েই বুঝে যাবি। বলে হাজেরা ঘরের কাজ শেষ করে বের হয়ে গেল। নুবার বুক কাঁপতে লাগলো। হঠাৎ তার মা এরকম কথা বলে গেল কেন? নুবার ভাবনার ভিতরে আলনার পেছন থেকে ক্ষিপ্ত হয়ে আরহাম বের হয়ে আসলো। নুবা পাশ ফিরে আরহামের দিকে তাকিয়ে আবারও শুকনো ঢোক গিলল। আরহাম এগিয়ে এসে কেমন রাগী কণ্ঠে বলল। তোমার মা আমার মেয়েকে নিয়ে এসে বলে, নুবা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। তো আমি কি করব? আপনি আমাকে ছাড়ি মারছেন কেন? আরহাম এগিয়ে এসে মেয়েকে কোলে তুলে নিয়ে বলল। তুমি ভেবে রেখো, তোমার মা আগে না আমি আগে। নুবা হতবাক হয়ে আরহামের দিকে তাকিয়ে বলল। আপনারা কি শুরু করলেন আমার সাথে? এইভাবে বলছেন কেন? আরহাম মেয়েকে বুকে জড়িয়ে কঠোর কণ্ঠে বলল। তোমার মা যা তা মনে হয় না কোনোদিনও মেনে নেবে। এর থেকে ভালো তুমি আমার সাথে যাওয়ার প্রস্তুতি নাও। নুবার রুহু যেন দেহ ছেড়ে বের হয়ে যাবে এমন অবস্থা। নুবা ছলছল চোখে বলল। এসব কেমন কথা বলছেন? আরহাম এগিয়ে এসে আলতো করে নুবার গাল চেপে ধরে বলল। তোকে ছাড়ছি না আমি। মাকে ছেড়ে কিভাবে থাকবে অভ্যাস করে নে। তোর মা ভালো ছুতা না। তোর মাকে হাত করতে হলে আগে তোর পেটে একটা ঢুকাতে হবে। নুবা হতভম্ব হয়ে আরহামের হাত ধরে ভাঙা কণ্ঠে বলল। কেমন আচরণ করছেন? আম্মুকে ছেড়ে আমি কিভাবে যাব? দুনিয়া একদিকে, আমার মা একদিকে। আরহাম রাগী কণ্ঠে বলল। তার মানে তুই আমাকে চাস না? নুবা গুঙিয়ে উঠে বলল। আমি আপনাকে আর আমার মাকে সবাইকে চাই, আমি কাউকে ছাড়তে পারবো না। আরহাম নুবাকে ছেড়ে দিল। কিছু বলতেই যাবে তার আগেই নুবা হাঁটুতে ভর দিয়ে এগিয়ে আসলো।
আরহামের দুই গালে হাত দিয়ে কাতর কণ্ঠে বলল, আপনি এভাবে বলছেন কেন? আমি জানি আম্মুকে আপনি মানিয়ে নেবেন। আরহাম এক হাত দিয়ে আয়রাকে ধরে অন্য হাত দিয়ে নুবার পাতলা কোমর জড়িয়ে ধরে অনাকাঙ্ক্ষিত কাজটা করলো। নুবা বাধা দিল না, বরং তাকে তার মন মর্জি করতে দিল। তবে আজ হয়তোবা নুবার উপর ক্ষোভ তুলে গেল আরহাম। মিনিটখানেক পর নুবাকে ছেড়ে দিয়ে গটগট করে রুম থেকে বের হয়ে গেল। পিছনে ফিরে তাকালো না। নুবা ঠোঁটে কম্পিত হাত দিয়ে দেখলো পাতলা ঠোঁট জোড়ার ওপর এমন জুলুম করছে, কেটে রক্ত বের হচ্ছে। নুবা নাক মুখ কুঁচকে কম্পিত হাতে রক্ত মুছে বিড়বিড় করে বলল, অসভ্য লোক কোথাকার! আহ, আমার ঠোঁট কি করলো? অনেকটা বিকাল বাড়ির সবাই শপিংয়ে গেছে বিয়ের কিছু কেনাকাটা করতে। যেহেতু কাল গায়ে হলুদ, ঈশিতা, আরাফ, আমিনা বেগম, হারুন মির্জা, আরশি এই কয়জন গেছে মার্কেটে। হাজেরা, তানিয়া, পরি, নুবা, আরহাম বাড়িতে। হাজেরা যায়নি, তাই নুবাকে যেতে দেয়নি। আরহাম তো যাবেই না এই ঝামেলায়। আর পরি যায়নি, তার ভালো লাগে না। চোখের সামনে সব স্বপ্ন শেষ হলে কারই বা ভালো লাগবে। হাজেরা মেয়েকে রুমে বসিয়ে রেখেছে। পরি আয়রাকে নিয়েছে, তবে চুপচাপ। আরহাম লিভিং রুমে বসে আছে, চোখ দুটো নুবাকেই খুঁজছে। পরি করিডোর দিয়ে আয়রাকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, তোমার মাম্মা আর হওয়া হলো না মামুনি। তবে আমার আফসোস নেই, কারণ তুমি আমার থেকেও ভালো আম্মু পাচ্ছ। আমার জন্য একটু দোয়া করো, যাতে আমার কপাল থেকে অভিশাপটুকু সরে যায়। বলতে বলতে পরির বুক ভেঙে আসলো। আরহাম চুপচাপ বসেছিল। এমন সময় রিহান বাড়িতে প্রবেশ করলো। এসেছে সে আরশির জন্য, তবে এসে জানতে পারলো সবাই শপিংয়ে গেছে। রিহান এসে লিভিং রুমে বসে থাকা আরহামের পাশে যেয়ে বসে বলল, হেই ব্রো, কেমন আছিস? আরহাম উত্তর দিল না, মোবাইল ঘেঁটতে লাগলো। রিহান ভুরু কুঁচকে বলল, তুই শপিংয়ে যাসনি ভাই? আরহাম কথা বলল না। রিহান হয়তোবা 3 নাম্বার কোপ খাওয়ার জন্য আরহামের কাছে এগিয়ে এসে বসে তার বাহুতে ধাক্কা দিয়ে বলল, আরে শালাবাবু, আপনি কি খুশি হননি? আপনি মামা হচ্ছেন। আমার মতো একজন ভালো বোন জামাই পেলেন। কি ব্যাপার, খুশিতে স্তব্ধ হয়ে গেছেন নাকি? দুপুরের বিষয় নিয়ে আরহামের মাথায় এমনিতেই গরম ছিল, তার উপর রিহানের এরকম কাণ্ড আরহামের রাগে শরীর জ্বলতে শুরু করলো। আরহাম গর্জে উঠে বলল, জানোয়ারের বাচ্চা, শরীরে হাত দেশ কোন সাহসে? রিহান ভুরু কুঁচকে বলল, প্রথমত, জানোয়ারের বাচ্চা না বলে শুধু জানোয়ার বলো, কারণ আমার বাপের এখানে কি দোষ বলো? আর দ্বিতীয়ত, তুই গিয়ে নাকি ভাই যে আমি হাত দিলে ইয়ে হবে? তোর বোন জানতে পারলে আমাকে কেলানি দিবে। বলেই আরহামের কাঁধে হাত রাখল। আরহাম ক্ষিপ্ত চোখে রিহানের দিকে তাকিয়ে বলল, হাত ছড়া। আরে একটু রাখি না, এমন করিস কেন? সামনে থেকে দূর হ, নাহলে তোর কপালে শনি আছে। আরে শনি না ভাই, শুক্রবার আমাদের বিয়ে, মানে তোর বোনের সাথে আমার বিয়ে। জানিস না তুই? নাকি কেউ বলেনি? আরহাম নিজেকে অনেকটা শান্ত রেখে বলল, কাঁধ থেকে হাত ছড়াও রিহান, না হলে না হলে কি করবি তুই? আমাকে মারবি? আমাকে জানিস আমি কে? আর সে হাজব্যান্ড। তুই তোর বোন জামাইকে মারবি? এক কথায় দুই কথায় আরহাম অতিষ্ঠ হয়ে গেল। আসলে রিহান শুরু মজা নিতে চাইছে, কারণ আরহাম তাকে প্রচণ্ড হেট করে। কিন্তু শেষ পর্যন্ত সেই তার বোনের জামাই হলো, এমনকি আরহামের মামা ডাকার কারণ। রিহান ভাবছে এখন যাই হোক আরহাম কেলানি দিবে না তাকে, যতই হোক বোন জামাই সে। কিন্তু সে তো জানে না আগুনে ঘি ঢালছে সে। এক পর্যায়ে আরহাম ঝাড়া মেরে রিহানকে সরিয়ে দিয়ে রাগে দাঁতে দাঁত চেপে বলল, তোর জন্য 3 নম্বর কোপ ফরজ হয়ে গেছে রিহান। আজকে তুই আমার হাতে মরবি, দাঁড়া। বলেই আরহাম রান্নাঘরে চলে গেল। রিহান হাসতে লাগলো। সে ভাবল হয়তোবা আরহাম কিছুই করতে পারবে না। তবে তার ভাবনা বদলে আরহাম রান্নাঘর থেকে বড় একটা ছুরি নিয়ে আসলো, যা দিয়ে আঘাত করলে হয়তোবা রিহান ওখানেই কুপোকাত হয়ে যাবে। রিহান আরহামকে তেড়ে আসতে দেখে উঠে দাঁড়ালো, কেমন তুতলানো কণ্ঠে বলল, কি কি করতে চাইছিস তুই? ইয়ার, তোর বোন বিধবা হয়ে যাবে। আরহাম, আরহাম পায়ের গতি বাড়িয়ে তেড়ে আসলো। রিহান হতভম্ব হয়ে তাড়াতাড়ি লাফ দিয়ে সোফার অন্য পাশে চলে গেল। আরহাম এসে ছুরি নিয়ে রিহানকে আঘাত করতে নিল। রিহান সুযোগ বুঝে সরে যেয়ে চিৎকার করে বলল, কি করছিস তুই? আমি মজা করছিলাম।
নুবা মন খারাপ করে রুমে বসেছিল, তবে হঠাৎ চিল্লাচিল্লির শব্দে নুবা আর হাজেরা দুইজনই বের হয়ে আসলো। পরি ভুরু কুঁচকে নিচে নেমে আসলো। পরপর দেখলো লিভিং রুমে যুদ্ধ চলছে। আরহাম এসে রিহানের বুকে আঘাত করতে নিল। রিহানের চোখ বড় বড় হয়ে গেল। তাড়াতাড়ি দুই হাত দিয়ে আরহামের হাত চেপে ধরে বলল, আরে পাষাণ মানুষ রে, মায়াহীন মানব, আমার বাচ্চা এতিম হয়ে যাবে। এবার আমি ডিরেক্ট স্বর্গে যাব। আরহাম ভাই ছাড়। আরহাম রেগে দাঁতে দাঁত চেপে বলল, আজকে তোকে মেরে ফেলবো। ফাজলামি চোদা আমার সাথে। দুইজনের যুদ্ধ দেখে দাঁড়িয়ে থাকা তিনজন অবাক হয়ে গেল। তানিয়াও রুম থেকে ছুটে এসে এইসব দেখে হতভম্ব হয়ে গেল। রিহানের চিৎকার চেঁচামেচি শুনে আয়রা ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। নুবা আয়রার কান্না শুনে বিচলিত হয়ে এগিয়ে গেল। পরীর কাছ থেকে আলতো করে তাকে কোলে তুলে নিয়ে বলল, কিচ্ছু হয়নি আম্মু। পরী ঠোঁটে ঠোঁট চেপে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দুই কদম পিছিয়ে গেল সে। এরই ভেতর আরহাম রিহানকে ফ্লোরে ফেলে দিয়ে আঘাত করতে গেল। রিহান গড়া দিয়ে সরে যেয়ে বলল, আল্লাহ, মারবি নাকি? বলেছিলাম তোকে জবান চালাতেন না। আর চালাবো না ভাই, মরে যাব তো। কেউ এগিয়ে আসলো না। এক পর্যায়ে নুবা চেঁচিয়ে উঠে বলল, কি করছেন কি আপনারা? বাচ্চাটা ভয় পাচ্ছে, বুড়ো মানুষ হয়ে বাচ্চাদের মতো যুদ্ধ করছেন। রিহান আরহামের ছুরি ধরা হাত চেপে ধরে বলল, আরে নুবা, এ পাগল থেকে বাঁচা, আমাকে মেরে ফেলবে। নুবা বেশ রেগে এগিয়ে যেয়ে বলল, কি করছেন আপনি? মারবেন ওনাকে? ছাড়ুন আরহাম, ছাড়ুন বলছি। আরহাম দাঁতে দাঁত চেপে বলল, সর সামনে থেকে সর, নাহলে ছুরি দিয়ে ঠিক বুকে বরাবর কোপ বসাবো শুয়োর। আরহামের আচরণ দেখে নুবা হতভম্ব হয়ে গেল। অনুমান করলো আরহাম সত্যি রেগে আছে। হাজেরা এগিয়ে এসে মেয়ের হাত টেনে সরিয়ে নিল। নুবা অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। আরহামের হাত থেকে ছুরি পড়ে গেল। ছুরি নেই তাই কি হয়েছে? আরহাম রিহানের কলার ধরে আন্দা গোন্দা মারতে লাগলো। রিহান ঠেকানোর চেষ্টা করলো, তবে পেরে উঠল না। রিহানের ওপর বসে ইচ্ছা মতো তাকে পেটাতে লাগলো। নুবা সহ সবাই হতভম্ব হয়ে গেল। হাজেরা এখানে দাঁড়ানো, না হলে নুবা নিশ্চিত যে আরহামকে শক্ত করে পিছন থেকে জড়িয়ে ধরল। পরি এগিয়ে এসে বলল, আরে থামুন, পাগল হয়েছেন? কারো কথাই কানে গেল না আরহামের। হাজিরা এগিয়ে আসলো, না হলে রিহান এরকম মার খেয়ে মরেই যাবে। হাজিরা এগিয়ে এসে চেঁচিয়ে উঠে বলল, মেরে ফেলবে তুমি, বেয়াদব ছেলে। আরহাম তেতে উঠল। এমনিতেই হাজিরার উপর রাগ তার উপর এখন আসছে তাকে থামাতে। হাজিরা এবার এগিয়ে এসে আরহামকে ধরার চেষ্টা করলো, তবে আরহাম নিজ অজান্তে হাজিরাকে বাহু দিয়ে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল। হুঙ্কার ছেড়ে বলল, সাহস কি করে শরীরে হাত দেওয়ার? কোন সাহসে গিয়ে এসছেন? নুবা পরিস্থিতি দেখে হতভম্ব হয়ে গেল। কম্পিত কণ্ঠে বলল, আম্মু। পরি আর তানিয়া তাড়াতাড়ি এগিয়ে আসলো। নুবা অবাক, আরহাম এই কাজটা কি করে করলো? অন্ততপক্ষে তার মায়ের বয়সটার লিহাজ তো করতো। এভাবে ধমকে উঠল, কতটা অসম্মান করলো হাজেরাকে। এতটুকু ভেবেই নুবার চোখ গড়িয়ে পানি পড়ল। ছুটে এসে আয়রাকে ফ্লোরে শুয়ে হাজেরাকে ধরে বলল, ব্যথা পেয়েছো মা? হাজেরা চোখ মুখ খিচে মৃদু কণ্ঠে বলল, না। কিন্তু নুবা অনুভব করলো পড়ে যাওয়ায় তার মা বেশ ব্যথা পেয়েছে। নুবার প্রচন্ড রাগ হলো। ফ্লোরে কান্নারত আয়রাকে উঠিয়ে উঁচু করে ধরে চিৎকার করে বলল, আপনি কি ওনাকে ছাড়বেন নাকি আপনার মেয়েকে আছাড় মারবো? বাক্যটা আরহামের কানে বিঁধল। ক্ষিপ্ত চোখে ঘাড় ঘুরিয়ে নুবার দিকে তাকালো। নুবা আরহামের চাহনি দেখে ভয় পেল, তবে তাও চেঁচিয়ে উঠে বলল, ওনাকে ছাড়ুন, না হলে আমি যা করব তা আপনি সহ্য করতে পারবেন না। এদিকে নুবার চিৎকারে আয়রা চিৎকার করে কান্না করে উঠল। হাত পা ছুটতে লাগলো। আরহামের মুখ দিয়ে বিচ্ছিরি গালি বের হয়ে আসলো। জানোয়ারের বাচ্চা, তোকে তো। বলে আরহাম রিহানকে ছেড়ে দিল। এগিয়ে যেয়ে ফ্লোরে পড়ে থাকা ছুরি উঠিয়ে নিল। সবাই আরহামের দিকে তাকালো। ছুরি উঠাতে দেখে ভয়ে নুবার কলিজা কেঁপে উঠল। আস্তে করে আয়রাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, শ্, শ্, মা কান্না করে না মা। আরহাম কেমন তেড়ে আসলো। নুবা ভয়ে দুই কদম পিছিয়ে গেল। আরহাম এগিয়ে আসতে আসতে শক্ত করে ছুরি ধরল। নুবা অনেকটা ভয়ে ফুঁপিয়ে উঠল।
কারণ এই লোক সুবিধার না, মেরে দিতে দুইবার ভাববে না। আরহাম এগিয়ে এসে সাপের মতো ফোঁস করে ছুরি উঁচু করলো। নুবা আয়রাকে দুই হাতে দিয়ে খামচে ধরে চোখ মুখ খিচে শব্দ করে কেঁদে উঠল। হাত পা কাঁপতে লাগলো তার। আরহাম এসে ছুরি ফেলে নুবার গাল চেপে ধরে বলল, তুই আছাড় মারবি আমার মেয়েকে? নুবা মাথা ঝুঁকিয়ে না করলো। আরহাম নুবাকে ঝেড়ে আয়রাকে নুবার কোল থেকে ছিনিয়ে নিল। নুবা ফুপিয়ে উঠে বলল, নিজের মেয়ের কথা মুখ দিয়ে শুধু বলেছি, ঝাঁঝা লেগে গেল। আর আমার মাকে যে ঝাড়ি মেরে ফেলে দিয়ে অসম্মান করলেন, এটাতে কি আমার ঝাঁজ লাগার কথা না? এতটা বেয়াদব কেন আপনি? আরহাম নুবাকে ঠাস করে একটা চড় লাগিয়ে দিল। দাঁতে দাঁত চেপে বলল, তোর কলিজা কত বড় আমি দেখে ছাড়ব। কত বড় সাহস তোর, আমার মেয়েকে আঘাত করতে চাস? নুবা গালে হাত দিয়ে ফুপিয়ে উঠে বলল, অমানুষ একটা, আপনার মতো মানুষকে নুবা আর কিছু উচ্চারণ করতে পারল না। মনে পড়ল সবাই, তাই নীরব হয়ে গেল সে। পরপর আরহামের দিকে তাকিয়ে বলল, অমানুষ, আগে মানুষ হন। স্বার্থপরের মতো ব্যবহার করেন, এরকম করলে কেউ আপনার সাথে থাকতে চাইবে না। বলেই নুবা হাজেরার কাছে ছুটে গেল। অতপর মাকে নিয়ে রুমে চলে গেল। এদিকে রিহান এতগুলো মার খেয়ে শুয়ে শুয়ে হাঁপাতে লাগলো। একটুর জন্য বেঁচে গেল সে। সারা জীবন নুবার কাছে কৃতজ্ঞ থাকবে রিহান। সাথে এটাও মনে রাখবে, আরহাম এখনো সেই আগের মতো অর্ধ পাগল আছে। আর সে কান্না করতে করতে বলল, কি করেছে মেরে বাবা? ও কেন আমার স্বামীর গায়ে হাত দিবে? জিজ্ঞেস করো ওকে। হারুন মির্জা রেগে দাঁতে দাঁত চেপে বললেন। তুমি ওকে মেরেছো কেন? আরহাম সোফায় পায়ের ওপর পা তুলে বসে বলল, বেশি লাফালাফি করছিল, ওকে জিজ্ঞেস করো কেন কেরানে দিয়েছে। রিহান বিড়বিড় করে বলল, বাদ দাও খালু, আমার আর বিচার লাগবে না, বেঁচে আছি এটাই শুক্রিয়া করো। হারুন মির্জা রিহানের দিকে তাকিয়ে বলল, যখন তোমাকে মারছিল তখন কি তুমি হাতে চুরি পরে বসেছিলে? দুটো দিতে পারোনি? হারুন মির্জার কথা শুনে আরহাম মুখে দুই আঙুল কামড়ে ধরে শব্দ করে হেসে উঠে বলল, ও আর আমাকে মারবে? কলিজে সাহস আছে ওর, আমার গায়ে হাত তুললে আজও জ্যান্ত থাকতো। রিহান মুখ কালো করে বলল, আরশি, তোমার ভাইকে সম্মান করি তাই মারিনি, না হলে। তাই নাকি? তুই আমাকে সম্মান করিস, শালার ধোকাবাজ। কথাবার্তার ভেতরে তানিয়া বলে উঠল, আজকে নোবার মায়েরও অসম্মান করছে আপনার পোলায়, বেচারি অনেক বেদনা পাইছে। হারুন মির্জা হতভম্ব হয়ে বলল, কি হাজেরাকে? হ্যাঁ রে, মারছে দেখে ধরতে গেছিল, তাই ধাক্কা দিয়ে ফালাই দিছে, আবার নোবারেও বাকি কথা বলার আগেই আরহাম ক্ষিপ্ত চোখে তানিয়ার দিকে তাকালো। তানিয়া তা খেয়াল করে শুকনো ঢোক গিলে পিছিয়ে গেল। হারুন মির্জা ছেলের কাণ্ড দেখে হুঙ্কার ছেড়ে বললেন, চোখ দুটো উঠিয়ে ফেলবো তোমার। কাকে চোখ গরম দিচ্ছ তুমি? তানিয়া তোমার মা চাচির সমান। আরহাম তানিয়ার থেকে চোখ সরিয়ে নিল। হারুন মির্জা আমিনাকে উদ্দেশ্য করে বলল, আমিনা, যাও তো হাজারাকে ডেকে আনো, আজ হাজারার পায়ে ধরে মাপ চাইবে। অমানুষ হয়ে যাচ্ছে দিন দিন, আদব কায়দা কিচ্ছু নেই। আমিনা বেগম যে হাজেরাকে লিভিং রুমে ডেকে আনলো। পিছন পিছন মায়ের সাথে নুবা আসলো। হাজেরা এসে মৃদু কণ্ঠে বলল, ডেকেছেন ভাইজান? হারুন মির্জা মৃদু কণ্ঠে বলল। আরহাম নাকি তোমার সাথে বেয়াদবি করেছে? হাজেরা এক পলক আরহামের দিকে তাকিয়ে বলল, বাদ দেন ভাই, বাচ্চা মানুষ। হারুন মির্জা রেগে বললেন, বাচ্চা নাও, 30-32 বছরের বুড়ো বেড়া ছেলেও এরকম বেয়াদবি মাফ করার মতো না। হাজেরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি কিছু মনে করিনি, আপনিও রাখবেন না। হারুন মির্জা আরহামের দিকে তাকিয়ে বলল, হাজারার পা ধরে মাপ চাও। কত বড় বেয়াদবি করছো তুমি, অসভ্য ছেলে। আরহাম ক্লান্ত ভঙ্গিমায় বলল, আমি আর মাফ চাইবো তা ওনার পা ধরে? হাউ রিডিকুলাস ড্যাড। হারুন মির্জা এগিয়ে আসলো ছেলেকে মারার জন্য। পিছন থেকে নুবা রেগে চেঁচিয়ে উঠে বলল, এরকম কথায় কথায় গায়ে হাত তুলে অমানুষ বানিয়ে ফেলছেন চাচা। তাকে বুঝান যে সে অভদ্র হয়ে গেছে, অমানুষ হয়ে গেছে, তবে যদি একটু শুধরায়। আর আমার মায়ের কাছে মাপ চাইতে হবে না। এরকম মানুষের মুখ দিয়ে ক্ষমা শব্দ বের হলে সেই শব্দটাই লজ্জা পেয়ে যাবে। এর থেকে বরং তাকে নিজের মতো চলতে দিন। চলো মা, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। বলেই নুবা মায়ের হাত ধরে চলে যেতে নিল।
পরপর আবার ঘুরে বলল, আমাদের মতো মানুষের কাছে ক্ষমা চাইলে তার সম্মান যাবে চাচা। শুধু শুধু আপনি কষ্ট করবেন না। এইমাত্র বাসায় ফিরলেন, যে রেস্ট নিন। হাজেরা মেয়ের কথায় প্রচণ্ড খুশি হলো। যাক, এই ঘটনার জন্য হাজেরা আরহামের কাছে কৃতজ্ঞ থাকবে, কারণ এতে করে নুবার মন একটু হলেও আরহামের থেকে সরে আসলো। আরহাম দাঁতে দাঁত চেপে নুবার কথাগুলো হজম করে তার যাওয়ার দিকে চেয়ে রইল। সন্ধ্যা শেষ হয়ে রাত হয়েছে। পরি নিজের রুমে বসে আছে। হাত পা কাঁপছে তার, শরীর যেন স্তব্ধ হয়ে গেছে, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। পরীর মাথায় শুধু তার বাবার বলা একটা কথাই ঘুরছে, মা, তুই ওই বাড়ি থেকে বের হইস না। নাবিল জেল থেকে ছাড়া পেয়েছে, এখন এই পর্যন্ত পৌঁছাতে পারিনি, তবে খুব শীঘ্রই হয়তো খবর পেয়ে যাবে। তুই ওখানে সাবধানে থাকিস। আমি এই ব্যাপারে তোর শ্বশুরের সাথে কথা বলতে চেয়েছিলাম, তবে বাড়িতে নাকি তোর ননদের বিয়ে। কি করবো বল, তুই সাবধানে থাক। এই বাক্যগুলো শুধু কানে ভাসছে, তবে পরি বলতে পারল না বাবা এই বিয়েটা হচ্ছে না। বলতে পারল না পরি। জেল থেকে বের হয়ে গেছে নাবিল, তাহলে পরির বিয়ের খবর আর খুব তাড়াতাড়ি জেনে যাবে। এখানে পৌঁছে যাবে সে। তারপর তারপর কি হবে? পরীকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে ভাবতেই পরীর নিজেকে পাগল পাগল মনে হলো। দুটি হাতে দিয়ে নিজের মাথার চুল নিজে খামচে ধরে ফুপিয়ে উঠল। হাঁটুতে মুখ গুজে বিড়বিড় করে বলল, আমি কি দোষ করেছি? এমন কেন হলো? এই বিয়েটাও হবে না। আমাকে ফিরে যেতে হবে। আমি ওই জানোয়ারের সাথে যেতে চাই না। কি করব আমি? পরি হু হু করে কেঁদে উঠল। সবার দুঃখের সাথে যেন বাইরের আকাশটাও কালো হয়ে গেল। মেঘে ঢেকে গেল চারপাশ। নীরব হয়ে এলো পুরো পরিবেশ। কিছুক্ষণ পরই ঝুম বৃষ্টি নামলো, যেন আকাশও নিজের কষ্টগুলো ঝরিয়ে দিচ্ছে। বৃষ্টির প্রতিটা ফোঁটার সাথে মিশে গেল কয়েকটা মানুষের না বলা ব্যথা। চারপাশে নীরবতা আর বৃষ্টির শব্দে মনে হলো প্রকৃতিও আজ মন খারাপ করে আছে। নুবা মায়ের থেকে অনুমতি নিয়ে ছাদে ভিজতে এসেছে এই রাত করে, কারণ অনেকদিন ভেজে না। আজ খুব ইচ্ছা হচ্ছিল, তাই এসেছে সে। হাজরা আসতে দিবে না, তাও মেয়ের জোরাজুরিতে আসতে দিল। নুবা বৃষ্টির পানিতে ভিজে প্রশান্তি পেল। রাতের আকাশের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আমার দোষটা কোথায় ছিল? নিজের সাথে নিজে বিড়বিড় করতে করতে নিজেই ক্লান্ত হয়ে পড়ল নুবা। আচ্ছা, নিজের মাকে কি আরহাম এভাবে ধাক্কা দিতে পারতো, অসম্মান করতে পারতো? তবে হয়তোবা নুবার জানা নেই, যেদিন আরহাম নুবাকে মেরেছিল সেদিন আমিনা বেগম ঠেকাতে আসলে তাকেও এক ঝাড়া মেরে ফ্লোরে ফেলে দিয়েছিল আরহাম। তখন কেউ এটা খেয়াল করেও করেনি, কারণ সেটা নিজের মা ছিল। আমিনা ছেলের এরকম আচরণে কিছুই মনে করেনি, কারণ সে জানে রেগে গেছে কাউকে দেখে না আরহাম। কিছু মুহূর্ত পর আরহাম এসে বৃষ্টিতে গা হেলিয়ে দিল। সে দেখছিল নুবা ছাদে আসছে। আরহাম 2 কদম এগিয়ে যেয়ে খেয়াল করলো নুবা সোজা হয়ে ছাদে বৃষ্টির পানির ভেতরে শুয়ে আছে। আরহাম ভুরু কুঁচকে নিল। কি একটা অবস্থা, এই ময়লা পানিতে শুয়ে আছে। নুবার ভালো লাগছিল না, ক্লান্ত লাগছিল তার, তাই শুয়ে আছে। বৃষ্টির পানি শরীরে পড়লে ভালো অনুভূতি হচ্ছে। হালকা গোলাপি 3 পিস পরা নুবার শরীরের সাথে লেপ্টে আছে ড্রেস। হালকা হালকা দেহের গঠনের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু বোঝা যাচ্ছে। গোলাপির ভিতরে কালো মানানসই না। আরহাম চোখ সরিয়ে নিল। কতটা বেয়াদব এভাবে শুয়ে আছে। এখন যদি অন্য কেউ আসতো। আরহাম এগিয়ে যেয়ে নুবার সামনে ঝুঁকে দাঁড়ালো। হঠাৎ শরীরে পানির ফোঁটা পড়া বন্ধ হওয়ায় নুবা চোখ খুলে চাইল। সামনের মানুষটাকে দেখে দাঁতে দাঁত চেপে আসলো নুবার। আরহাম ভেজা চুল ঠেলে পিছনে দিল। নুবা বিরক্ত নিয়ে উঠে দাঁড়ালো। আসার আর সময় পেল না। আরহাম টু শব্দ করল না। নুবা যে রেলিং ধরে নিচে আশেপাশে তাকিয়ে বৃষ্টির পানি পরখ করতে লাগলো। আরহাম ধীর পায়ে এসে নুবার পিছনে দাঁড়ালো। পরপর তার রেলিংয়ের ওপর রাখা 2 হাতের উপর নিজের 2 হাত রেখে আঁকড়ে ধরল। নুবার কাঁধে মুখ রেখে গলায় নাক স্লাইড করে শুধালো, রাত করে ভিজছ, ঠান্ডা লেগে যাবে তো। নুবা বড় একটা শ্বাস টেনে চোখ বন্ধ করে নিল, দাঁতে দাঁত চেপে বলল। দূরে সরুন। আরহাম বুঝতে পারলো কিছু একটা, তাই নুবার কাঁধে ঠোঁট ছুঁয়ে বলল। এভাবে বলছে কেন? রেগে আছে মনে হচ্ছে। নুবার আগে ঝাড়া মেরে আরহামকে সরিয়ে দিল। পিছন ফিরে ধাক্কা মেরে চেঁচিয়ে উঠে বলল। ছুবেন না আমাকে। আরহাম নুবার হঠাৎ ধাক্কা আর চেঁচিয়ে ওঠায় ক্ষিপ্ত হলো। নিভে যাওয়া আগুন আবার জ্বলে উঠল। নিজেকে অনেক কষ্ট করে বুঝিয়েছিল আয়ারাকে নুবা কখনোই ফেলতো না। তবে এখন নুবার রাগ দেখে
নিজে কি করে রাগ দেখাবে তা ভেবে মেয়ের কথা স্মরণ করলো সে। আরহাম দাঁতে দাঁত চেপে বলল, চেঁচিয়ে উঠলে টুটি টেনে ছিঁড়ে ফেলবো রে বান্তির বাচ্চা। নুবা চোখের পলক ফেলে অন্যদিকে তাকালো। সে তর্ক করতে চাইছে না, একটু শান্তি চাইছে, কিন্তু এই লোকটা এখানেও চলে আসছে। নুবা ঝামেলা চায় না দেখে শান্ত কণ্ঠে বলল, যান এখান থেকে, আর কোনো ঝামেলা চাইছি না আমি। আরহাম নুবার শান্ত কণ্ঠ শুনে নিজেও শান্ত হলো। এগিয়ে এসে নুবাকে আঁকড়ে ধরতে চাইল। নুবা বিরক্ত হলো, আরহামকে আবারও ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, সবসময় সব কিছু ভালো লাগে না আরহাম, আপনি সবসময় অতিরিক্ত করেন। আরহাম বিরক্ত নিয়ে বলল। সমস্যা কি তোর? নুবার গলা ছুটল, রাগে দুই হাত মুঠোবদ্ধ করে চেঁচিয়ে বলল, আপনি আমার কাছে সেই দিন আসবেন যেই দিন সবাইকে সম্মান করতে পারবেন। বিশেষ করে আমার মাকে। দুপুরে একবার আমার মাকে গালি দিয়ে কথা বলেছেন, কিচ্ছু বলিনি, আমি শুধু চুপ ছিলাম ঝামেলা হবে বলে, কিন্তু একই কাজ আপনি আবার করলেন। পরপর থেমে নুবা কেমন করে হেসে দাঁতে দাঁত চেপে বলল, আরে আমি আপনাকে সম্মান দিতে বলেছি, ভুলেই গিয়েছিলাম। আপনি তো একজন অমানুষ, কি আর সম্মান দিবেন? আমাকেই তো সম্মান করেন না, আবার আমার মাকে। কতটা বোকা আমি! আমার কোনো মতামত আপনার কাছে গুরুত্ব পায় না, সেখানে সম্মান। আপনি যা বলবেন তাই হবে, না করলে খারাপ হয়ে যাব আমি। তাও ভয়ে ভয়ে সব কথা শুনি যে ছেড়ে না চলে যান, তবে তার প্রতিদান আপনি খুব ভালোই দিয়েছেন, খুব ভালো। বলেই নুবা ফুপিয়ে কেঁদে উঠে আবারও বলল, আপনি ভাবতেও পারবেন না আমার মা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তারপরও তার মনের বিরুদ্ধে যে আমি আপনার সাথে সম্পর্কে জড়িয়েছি। আপনি যা বলেছেন, যখন যেভাবে বলেছেন তাই মান্য করার চেষ্টা করেছি, তাও আপনার কাছে একটু সম্মান পেলাম না। নুবা একটু থেমে দুই হাত দিয়ে সামনে আসা ছোট চুলগুলো পিছন দিকে সরিয়ে দিল। পরপর নিঃশ্বাস ফেলে বলল, কোন দিন দেখা হলো? বিয়ের আগে আমাকে শুয়ে পড়তে বলবেন, তখন তখন কি করব আমি? হ্যাঁ, কি আর করব? শুয়ে পড়ব। কারণ আপনি বলেছেন তো ছেড়ে চলে যান যদি। কত বড় ভুল করেছি আমি আপনাকে কাজে আসতে দিয়ে, তা আমি টের পাচ্ছি। আমারই দোষ ছিল বিয়ের আগে আপনার সাথে এত সায় দেওয়া। নিজের উপর লজ্জা হচ্ছে, আমি আসলে কি ভালো একটা মেয়ে? ভালো হলে এসব কি করে করলাম? ছি ছি ছি, মানুষ জানলে মুখে থুথু দিবে। আপনি? আরহাম আর সহ্য করতে পারল না, এগিয়ে এসে নুবার গাল চেপে ধরে বলল, চুপ, আর একটাও বাজে কথা বলবি না। তখন তোর মায়ের পায়ে ধরলে সন্তুষ্ট হতে তুই, এর জন্যই তো এত নাটক, তাই তো? নুবা দুই হাত দিয়ে আরহামের বুকে ভেজা শার্ট খামচে ধরে শুধালো, কিচ্ছু করতে হবে না আপনার, আপনি শুধু দূরে সরে যান আমার থেকে। আপনার মতো মানুষ আমার লাগবে না, যে আমার মাকে সম্মান করতে পারে না, আমাকে সম্মান করে না, বাড়ি ভরা মানুষের ভেতরে অপমান করে। আপনার মতো পুরুষদের আমার একটুও পছন্দ না, যারা সবার সামনে অপমান করে, চার দেয়ালের মাঝে এসে মাপ চায়, লুতুপুতু করে। আমার দরকার নেই আপনার মতো স্বামী, কারণ আপনি ভবিষ্যতে এরকমই স্বামী হবে। আরহাম কেমন রেগে দাঁতে দাঁত পিষে বলল, কে আবার অপমান করেছে তোর মাকে যে এত গায়ে লাগছে? আর তোকে বা কি বলেছে? নুবা আরহামের দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে জবাব দিল, কি করার বাকি রেখেছেন আপনি? আর অপরাধ করার পর আপনি তা বুঝতে পারেন না, এটাই আপনার বড় অপরাধ। আমি কেন বলতে যাব আপনি কি করেছেন? আপনি কি জানেন না আপনি কি করেছেন? আরহাম তেতে উঠে শুধালো, না, বলবি এখন কি করেছি আমি? আমি তো দোষ দেখছি না। দেখবেন কি করে? আপনি যা করেন তা তো সংসদের নিয়ম কানুনে লেখা থাকে, তাই কোনো দোষ হয় না আপনার। হ্যাঁ, হয় না দোষ। তুই বুঝিয়ে দে কি করেছে, আমি তো বুঝতে পারছি না। নুবার আগি দৃষ্টিতে আরহামের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠে বলল, একজন মধ্যবয়স্ক মানুষ আপনাকে কেন কাজ করতে বারণ করেছে? সেই সময় তাকে উপেক্ষা করে ঝাড়া মেরে ফেলে দিয়ে ছাড়ি দিয়ে কথা বলা কি অপমান না? সবার সামনে বিনা কারণে কাউকে চর মারা কি অপমান না? ও তাই? খুব গায়ে লেগেছে, তাই তো? আর যখন তুই আমার মেয়েকে আছাড় মারার কথা বলছিলি, তখন লাগেনি আমার?
তোর ভাগ্য ভালো, এই ব্যাপারে আমি তোকে কিচ্ছুটি বলিনি। মেরেছি আচার। আপনার কি মনে হয় ফেলে দিতাম ওকে? হ্যাঁ, ফেলে দিতাম। আপনাকে কি করে থামাবো তাই বলেছিলাম। আর যাকে কুত্তার মতো মারছিলেন সেও তো কারো সন্তান। তার কি কষ্ট হয় না? আপনার লজ্জা থাকা উচিত। নিজের বোন জামাইয়ের উপর হাত তুললেন। আরহাম খুঁজে পেল না কি বলবে, তাই রেগে বলে উঠল, থাকতে হবে না আমার সাথে তোর। যা, যেখানে ভালোবাস সেখানে যা। তোর মা যেখানে দিবি সেখানে যা। তুই তুই তোর মায়ের কথা আমাকে ছেড়ে দিতে 2 মিনিটও ভাববি না, তাই না? নুবা সাপের ন্যায় ফোঁস করে উঠল, কম্পিত কণ্ঠে বলল, না, ভাববো না। আমার মা বললে ছেড়ে দিব আপনাকে, তাই তো এই সম্পর্কে জড়িয়েছি। আপনাকে এত কাছে আসতে দিয়েছি, তাই না ছেড়ে দেওয়ার জন্য? আরহাম দিশে পেল না কি বলবে। এই মেয়ে এত সাজিয়ে কথা বলে যে আরহাম নিজেই অগোছালো হয়ে যায়। তবে জিততে তো হবেই তাকে, যে কোনো মতে। যেই ভাবা সেই কাজ। তাহলে আমার সাথে থাকতে বলে তোর সব সহ্য করতে হবে? তোকে মারি কাটি অপমান করে যাই করে না কেন, সব মেনে নিতে হবে। না মানতে পারলে তুই নিজের রাস্তা দেখতে পারিস। নুবা ক্লান্ত চোখে আরহামের দিকে তাকালো। এই কথার ভেতরে এই কথাটা সাজলো তার। নুবার রাগ হলো, আরহামকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। গটগট করে চলে যেতে নিল নুবা। আরহাম চেঁচিয়ে উঠে বলল, কোথাও যাবি না তুই, ছেড়ে দেবো না কিন্তু তোকে আমি। নোবা, নোবা। নুবা ফিরেও তাকালো না। আরহাম নিজের প্রতি বিরক্ত হলো। পরপর সে অনুমান করলো রাগ দেখিয়ে চেঁচিয়ে ডাকলে এই মেয়ে কখনোই ফিরে তাকাবে না। তাই আরহাম গলার স্বর নরম করলো। নুবার পিছন পিছন এগিয়ে এসে মলিন কণ্ঠে শুধালো, নোবা, হ্যাঁ নোবা, আচ্ছা ঠিক আছে, তোমার আমার কাছে মাফ চেয়ে নেব। আচ্ছা সরি তো বাবা, আর মারবো না। আর কি ফেলে দিতে চাইছিলে? রাগ উঠেছিল, সরি না। বলতে বলতে এগিয়ে যেয়ে নুবার হাত টেনে ধরলো। নুবা চোখের পলক ফেলে শুধালো, হাত ছাড়ুন। আপনার কারণে শান্তির মা মরে গেছে আমার। একটু শান্তি করতে এখানে এসেছিলাম, কিন্তু আপনি সব জায়গায় হাজির হন। আরহাম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আর এমন করবো না। আরহামের এরকম মিষ্টি কথায় নুবার ভুরু কুঁচকে গেল। এইমাত্র তো রেগে ঝাড়াঝাড়ি করছিল, এখন আবার কি হলো? এত নরম কণ্ঠে কথা বলছে কেন? নুবা ফিরে তাকালো। আরহাম নিষ্পাপ চেহারা করে শুধালো, কান্না করে না বিচ্ছু, আমার কাছে মাফ চেয়ে নেব। আর সরি। বলেই নুবার থাপ্পড় মারা গালে হাত বুলিয়ে বলল, খুব লেগেছে তাই না? নুবা ভুরু কুঁচকে বলল, জোতা মেরে গরু দান করছেন আপনি। আরহাম কথার তালে তালে নুবাকে নিজের সাথে জড়িয়ে নিল। মিনমিন করে বলল, রেগে গেলে মস্তিষ্ক কাজ করে না নোবা, তুমি বুঝবে না। তবে নেক্সট টাইম এমন হবে না, সরি। নুবা আরহামের কথা একটু নরম হলো। যেহেতু তার মায়ের কাছে মাপ চাওয়ার কথা বলছে, এমনকি তার কাছেও নিজের দোষ স্বীকার করছে, তাই একটু ছাড় দিল নুবা। আরহাম ঠোঁট হেলিয়ে হাসল। অনুমান করলো তার মিনি হাতি নরম কথায় গলে ক্ষীর হয়ে যায়। নুবার দুর্বল পয়েন্ট আরহাম লুফে নিল। পরপর নুবার 2 গালে হাত রেখে বলল, আমার কাছে মাফ চেয়ে নেব। তাহলে ঠিক আছে তো, আর বেয়াদবি করবো না। নিজের মাকে আরহামকে মা সম্বোধন করতে দেখে নুবা আরো গলে পানি পানি হয়ে গেল। বিড়বিড় করে বলল, আম্মু অনেক কষ্ট পেয়েছে, সাথে হাতির মতো শরীর দিয়ে ঝাড়া মেরেছেন, ব্যথাও পেয়েছে। ব্যথার মলে মেনে দেব না, আর সরিও বলে দেব, তাহলে তো হবে। নুবা মাথা ঝুঁকিয়ে হুঁ বলল। পরপর তার গালে রাখা আরহামের হাতের উপর নিচের হাত দিয়ে শুধালো, এভাবে চলতে থাকলে আম্মুর মন পাওয়ার বদলে তার মন থেকে আরো উঠে যাবেন আপনি। আরহাম ঠোঁটে ঠোঁট চাপল। কি দিনকাল চলে আসলো, এখন শাশুড়ির মনও জয় করতে হবে। কি প্যারা বাবা। বৃষ্টির তেজ ধীরে ধীরে হালকা হয়ে এসেছে। চারপাশে শুধু বৃষ্টির শেষ ফোঁটার শব্দ। দুজনেই ভিজে একাকার হয়ে দাঁড়িয়ে আছে, অথচ কারো সেদিকে খেয়াল নেই। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে, যেন নীরবতাতেই হাজার কথা বলা হয়ে যাচ্ছে। দূরত্বটা কমে এসেছে, তারা দাঁড়িয়ে আছে খুব কাছাকাছি। মনে হচ্ছে এই মুহূর্তটা সময়ের মাঝে থেমে গেছে। আরহাম পরপর নুবাকে আর একটু অস্থির করতে অনাকাঙ্ক্ষিতভাবে তার ওধরে মেতে উঠল। নুবা প্রথমে একটু কম্পিত হলো, তবে অনুভব করলো আরহাম খুবই নরমভাবে তাকে সামলানোর চেষ্টা করছে। নুবা সায় দিল না,
তবে ক্লান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। নিজেকে আরো ধরে রাখার জন্য 2 হাত দিয়ে আরহামের পেশিবহুল বুকের শার্ট আঁকড়ে ধরল। আরহাম এক হাত দিয়ে নুবার পাতলা কোমর আর অন্য হাত দিয়ে চুলের মুঠি ধরে আরো নিকটতম হলো। মিনিট খানিক কেটে গেল, আরহাম ছেড়ে দিল নুবাকে। বেশি সময় নিল না, এমনিতেই রেগে আছে, এখন আবার কি বলে কে জানে। তবে নুবা কিছুই বলল না, আরহামের বুকে লুটিয়ে পড়ল। মিনমিন কণ্ঠে বলল, কাল আম্মুর কাছে ক্ষমা চাইছেন? আরহাম চোখ উল্টে বলল, আচ্ছা। কিছু সময় ওভাবেই দাঁড়িয়ে রইল তারা। আরহাম নুবার মাথায় হাত বুলিয়ে বলল, শরীর দিয়ে গরম ভাব ছুটছে, মনে হচ্ছে জ্বর আসবে। রুমে যে আগে শাওয়ার নেবে, এ বৃষ্টির পানি শরীরে থাকলে ঠান্ডা লেগে যাবে।